নমস্কার। মহাযুদ্ধ 2026 নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং প্রত্যেক দিনের মতো আজও আমরা আলোচনা করব, কারণ চারদিকে নির্বাচনী ঘন্টা বেজে গেছে, প্রচার চলছে, প্রচার একেবারে হাই ভোল্টেজ প্রচার যাকে বলা যায়, হেভি ওয়েটদের একেবারে হুঙ্কার মঞ্চে মঞ্চে, শুধু শাসক নয় বিরোধীদের তরফ থেকেও কিন্তু প্রচার একেবারে তুঙ্গে। বরাক থেকে ব্রহ্মপুত্র প্রচারে কাঁপছে মাটি। প্রচারে আমরা যে দেখতে পেয়েছি আজকের ছবি, আমরা দেখতে পেয়েছি একদিকে অমিত শাহ, অন্যদিকে রাহুল গান্ধী এবং পাশাপাশি আসাউদ্দিন ওয়েসি অর্থাৎ মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি সাম্প্রদায়িক প্রচারে তাকে দেখা গেছে আজ। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ম্যারাথন প্রচার তো চলছেই, দিনে 4 থেকে 5টি সংকল্প সভা, তারপর রোড শো। এবং ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে অসমের মুখ্যমন্ত্রীর এই প্রচার, নির্বাচনী প্রচার ঘিরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মুখ্যমন্ত্রীর এই প্রচারাভিযান। এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে, প্রচারের ঝড়ে কার পাল্লা ভারী হবে? প্রচার তুঙ্গে, কিন্তু ভোটারদের মনে কি রয়েছে? অসমের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে আমজনতা? এবং নির্বাচনী রণক্ষেত্রে কার দাপট বেশি? এই মুহূর্তে একাধিক প্রশ্ন জনমনে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি আমরা আমজনতার মতামত জানবো এবং আমরা চেষ্টা করব প্রার্থীদের আজ আমাদের অনুষ্ঠানে আনার জন্য। আপনারা জানেন মহাযুদ্ধ 2026-এ আমরা প্রার্থীদেরকে রাখার চেষ্টা করি প্রত্যেকটি কেন্দ্র থেকে যতটা সম্ভব, এবং তাদের এই বিজি শিডিউল থেকে তারা আসেন আমাদের শোয়ে এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজও আমরা সে চেষ্টা করব এবং পাশাপাশি আম জনতার মতামত আপনাদের সামনে রাখবো। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে, শ্রমিক দত্ত রয়েছেন। শ্রমিক দত্ত বাবুকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনায়। আমি তার সঙ্গে আলোচনা করব, কারণ যেই ছবিগুলো এই মুহূর্তে অসমের জনগণের একেবারে সামনে জলজল করছে, চোখের সামনে জলজল করছে, আমরা দেখতে পাচ্ছি। শ্রমিক বাবু, এই যে নির্বাচনী প্রচার 2026-এর, এর আগে কি কখনো আমরা দেখেছি এই ধরনের প্রচার? মুখ্যমন্ত্রীর প্রচারে যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রচারে সবসময় এই ধরনের জনস্রোত থাকে, কারণ মানুষ ওনাকে ভালোবাসার কারণ একটাই, যে উনি মানুষের জন্য কাজ করেছেন। বিগত 10 বছর ধরে আমরা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে দেখছি যে জনগণের সাথে মাটিতে নেমে জনগণের সঙ্গে হয়ে কাজ করে যাচ্ছেন। তার জন্য মানুষ উনাকে এত ভালোবাসে যে উনার সমষ্টি ঝালুকবাড়িতে ওনার যেতে লাগে না, উনি ওখানে না যাওয়ার প্রয়োজন নেই উনার, তাতেই উনি ইলেকশন দিতে যাচ্ছেন ওখান থেকে, আর বিপুল ভোটেও ইলেকশন জিতেন ওখানে। উনি সারা আসাম ঘুরে বেড়ান অন্য অন্য ক্যান্ডিডেটের প্রচারে, কিন্তু ওনার নিজের সমষ্টিতে যাওয়ার প্রয়োজন পড়ে না। তাতেই প্রমাণ হয়ে যায় যে ওনার পপুলারিটিটা কোন লেভেলে আছে আসামের কাছে। আসামের জনগণ ওনাকে 2 হাত ভরে আশীর্বাদ করে, 2 হাত ভরে ওনাকে অ্যাকসেপ্ট করেছে। আর ওনার নেতৃত্বে আমরা এত বছর ধরে সরকার চালাচ্ছি, আর আমরা আশা করি আগামী দিনেও ওনার নেতৃত্বে আরেকটা সুন্দর সরকার আমরা বানাতে যাচ্ছি। 4 মেতে আমরা একটা বৃহত্তর বিজয়ের দিকে এগুচ্ছি, আর এই বিজয় আমাদেরকে একটা নতুন সরকার বানানোর জন্য আমাদেরকে সাহায্য করবে। একেবারে আমরা যদি গুয়াহাটির কথা বলি, আপনি যেহেতু গুয়াহাটিরই, আমরা দেখতে পাচ্ছি 3টি কেন্দ্র রয়েছে, মধ্য গুয়াহাটি এবং জালুকবাড়ি কেন্দ্র, দিসপুর কেন্দ্র। আমরা যদি দেখি যে এই যে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে, একেবারে হেভি ওয়েট নেতা মন্ত্রীরা আছেন। গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন, আজ অমিত শাহ অসমের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রে প্রচার অভিযান। এবং আমরা কিছুদিন আগে দেখেছি জালুকবাড়ি কেন্দ্রের প্রচার অভিযান, একেবারে জনসমুদ্র, যেটা আপনিও এই মুহূর্তে বললেন। তাকে গিয়ে প্রচারের প্রয়োজন নেই, এখন রোদ বৃষ্টি মাথায় করেই কিন্তু তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন গোটা অসমে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে 3টি কেন্দ্রে গুয়াহাটি রয়েছে, একদিকে রয়েছেন প্রদ্যুৎ বরদলৈ, একদিকে রয়েছেন বিজয় গুপ্তা, একদিকে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার জয় প্রায় নিশ্চিত, কিন্তু আমি যদি বিজয় গুপ্তা এবং আমি যদি প্রদ্যুৎ বরদলৈর কথা বলি, মানে লড়াইটা ঠিক কেমন হতে চলেছে সেই বাকি 2টি কেন্দ্রে? দেখেন, লড়াই বলে আমরা মনে করি না বাকি 2টি কেন্দ্রে খুব একটা আমাদের লড়াই থাকবে বলে। কারণ আপনি যদি দেখেন সেন্ট্রাল গুয়াহাটির কথা যদি আমি বলি, যেখানে বিজয় গুপ্তা ইলেকশন লড়ছেন বিজেপির হয়ে, সেখানের যদি পরিস্থিতি আমরা দেখি, বিগত 30 বছর ধরে ওখানে একটা এজিপির এমএলএ ছিলেন, আমাদের মাননীয় রমেন কলিতা ছিলেন ওখানে। এবার বিজেপি প্রথমবার এই সিটটা বিজেপির হাতে গেছে। আর ওখানে জনগণের যে ভোটার্স যারা আছে, সেরা জানে যে এনডিএ সরকার ওখানে কি কাজ করেছে, কারণ এজিপি তো এনডিএরই পার্ট ছিল একদমই। এবার এনডিএ যেসব ভালো কাজ করে গেছে এজিপি সরকার, এই কাজের ভিত্তিতেই কিন্তু এবার বিজেপিও ওখানে একটা বৃহত্তর জয়ের দিকে এগুচ্ছে। আর আমি মনে করি না সেখানে কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার উচিত। হ্যাঁ, একজন জেনজি ক্যান্ডিডেট ওখানে আছে, কুনকি চৌধুরী একদম, তাকে নিয়ে বেশ চর্চা চলছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক কথা, এটা জেনজি ক্যান্ডিডেট, একটা ইয়ং ক্যান্ডিডেট, সেটা স্বাভাবিক কথা যে লোকের মনে একটা একটা ইন্টারেস্ট থাকেই।
যে কি ধরনের ক্যান্ডিডেট বা কি হবে, এটা নতুন ক্যান্ডিডেট দিয়ে যখন লোকজন দেখে এটা উৎসাহ থাকে মানুষের মনে, সে উৎসাহ নিয়ে আমরা কোথাও কিছু বলতে পারছি না, এটা লোকের উৎসাহ থাকবেই, সেটা নিয়ে কোনো বিজয় অসুবিধা গুপ্তা নেই। যেহেতু ভিন ভাষী, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও কি ভোটে একটা প্রভাব ফেলতে পারে কি? না, সেটা আমি মনে করি না কোনো প্রভাব ফেলবে বলে। কারণ দেখেন, ভিনভাষী ডেফিনেটলি কিন্তু উনি একজন ভারতীয়, প্রথম আমরা ভারতীয় বলি, তারপর উনি ভিন্নভাষী। উনি কিন্তু বাইরের থেকে কোথাও এসে ইলেকশন, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইলেকশন খেলছেন না। তো তার জন্য উনি যেহেতু ভারতীয়, আমরা সবাই ভারতীয়, আমরা এই ভারতীয় ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের ক্যান্ডিডেটকে ওখানে প্রচারের জন্য দিয়েছি, বা আমাদের ক্যান্ডিডেট ওখানে দাঁড়া করেছি ইলেকশন জন্য। তো তার জন্য ওনার মনে হয় না এই ভিনভাষীর জন্য কোনো একটা বড় ইম্প্যাক্ট হতে যাচ্ছে ওখানে। কারণ মানুষ আজকের ডেটে, আসামের মানুষের দেখুন আগের পরিস্থিতি, আসামের পরিস্থিতি আগের যা ছিল, এখন পরিস্থিতি তাতে অনেক চেঞ্জেস চলে এসেছে। মানুষ এখন ডেভেলপমেন্ট চায়, এডুকেশন চায়, ইনফ্রাস্ট্রাকচার চায়, মেডিকেল চায়। তাতে ভিন্নভাষী হলো কি হলো না, ভারতীয় হলেই হলো, কথাটা হলো ভিন্নভাষী হোক বা অন্য কোনো জাতি হোক, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না। আর এত 30 বছরের যে এনডিএ সরকারের ওখানে যে কাজ ছিল, সেই কাজের ভিত্তিতেই আমরা ওখানে এবারও আমরা একটা বৃহত্তর জয়ের দিকে এগোচ্ছি, আর আমরা ওখানে ইলেকশন আশা করি আমরা। আপনাদের দলের যদি আরো একটা ব্যতিক্রমী ছবি আমি বলবো, কারণ ঠিক প্রার্থী ঘোষণার আগ মুহূর্তেই কংগ্রেস থেকে প্রদ্যুৎ বরদলৈ দিশপুর কেন্দ্রের প্রার্থী টিকিট পেয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি মানুষের মনে একটা আশঙ্কা বা প্রদ্যুৎ বরদলৈকে নিয়ে ভোট বাক্সে কি কোনো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? কারণ তার বিপরীতে রয়েছেন মীরা বরঠাকুর। দেখেন, মীরা বরঠাকুর রয়েছেন, সেটা মানা যেতেই পারে, কিন্তু প্রদ্যুৎ বরঠাকুরকে মানে প্রদ্যুৎ বরদলৈকে নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই। বিজেপি এই কারণে সমস্যা নেই, বা জনগণের মনে করি আমি দিশপুর জনগণেরও খুব একটা সমস্যা হওয়া উচিত কথা না। অর্থাৎ আপনি বলতে চাইছেন মানে প্রার্থী নয়, দলের উপরে বিশেষভাবে জোর করে প্রাধান্য পাবে। এক্স্যাক্টলি, আমরা দল নিয়েই কাজ করি। কারণ আজকে যদি আপনি দেখেন, আমরা যখন দলের কথা বলছি, যখন মাননীয় প্রধানমন্ত্রী এসে এখানে ইলেকশন ক্যাম্পেনিং গুলো করেন, উনি কিন্তু দল নিয়ে কথা বলেন। আমরা কিন্তু বিজেপি যেখানেই যাই, আমরা কিন্তু দল নিয়ে কথা বলি, কারণ আমরা জানি যে বিজেপি কি করেছে। ইন্ডিভিজুয়াল পার্সন কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু প্রথম কাজ করে কিন্তু দলের আইডিওলজি, দলের যা চিন্তা ভাবনা মানুষের জন্য আছে, সেই কাজের ভিত্তিতে কিন্তু মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। প্রত্যেকটা রাজ্যে বলুন, প্রত্যেকটা জায়গায় বলুন, আপনার সেন্ট্রাল বলুন, স্টেটে বলুন, আর বিভিন্ন রাজ্যে বলুন, মানুষ কিন্তু বিজেপিকে দিয়ে ভোট দেয়। ক্যান্ডিডেট কে আছে না আছে সেটা তো পরের কথা, সেটা থাকবে, সেটা ভালো ক্যান্ডিডেট মানুষ দেখে। কিন্তু মানুষের একটা সাইকোলজি হলো যে আমরা, হ্যাঁ, বিজেপি যেখানে থাকবে ভালো কাজ সেখানে হবে, আর বিজেপি ভিত্তিতে কিন্তু আমরা ভোটটা পাবো। আজকে যে প্রদ্যুৎ বরদলৈ দিশপুর থেকে খেলছেন, সেটা ঠিকই আছে যে প্রদ্যুৎ বরদলৈ অনেক নানান প্রচারে নানান মাধ্যমে কথা উঠে আসছে যে উনি কেন হঠাৎ টিকিট পেয়ে গেলেন। কিন্তু বিজেপি ক্যান্ডিডেট যখন বাছাই করে ক্যান্ডিডেট যখন কোনো একটা সমষ্টিতে নিযুক্ত করা হয়, আমরা কিন্তু সবকিছু দেখে নিযুক্ত করি ক্যান্ডিডেটটাকে। বেশ, অর্থাৎ আপনারা যথেষ্ট আশাবাদী তিনটি কেন্দ্রেই, মধ্য গুয়াহাটি, দিসপুর এবং জালুকবাড়ি কেন্দ্রেই, এবং নিউ গুয়াহাটি যেখানে আমাদের দীপ্তরঞ্জন শর্মা আমাদের জেনারেল সেক্রেটারি ইলেকশন খেলছেন, সেই সিট নিয়েও আমরা খুবই আশাবাদী যে আমরা এই সিটটাও আমরা রিটেইন করতে পারবো। কারণ অলরেডি ওখানে আমাদের আগের মাননীয় সিদ্ধার্থ ভট্টাচার্য এমএলএ ছিলেন, তো উনি যেসব ভালো কাজ করে গেছেন, ওই বিজেপির ব্যাপারে যেসব ভালো কাজ করে গেছে, মানুষ জানে যে বিজেপি সরকারে আসলে বা বিজেপি যদি একটা সমষ্টিতে আসতে পারে, সেই সমষ্টির কি ধরনের উন্নতি হয় সেটা লোকজন জানে। মানুষের ওই আশার উপরেই আমরা কিন্তু নির্ভর করছি। একদমই। আমরা অন্য কেন্দ্র নজর রাখবো। এই মুহূর্তে আমরা যদি লামডিং কেন্দ্রে যাই, লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজের কাছে যাব আম জনতা কি বলছেন প্রচার নিয়ে, এবং আমরা যেমনটা জানি যে ইতিমধ্যে প্রচারে হেভি ওয়েটরা আসছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এবং যদি আমরা দেখি যে বিরোধী পক্ষের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী এসেছেন এবং ওয়েসি এসেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি সেই প্রসঙ্গে পরে আসবো। প্রথমে আমি ধীরাজের কাছে যাব আমজনতার কাছ থেকে জানতে যে এই যে লামডিং কেন্দ্রের যে লড়াইটা হচ্ছে, এবারে কোথাও না কোথাও ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপি প্রার্থী শিবু মিশ্র, কংগ্রেস প্রার্থী স্বপঙ্কর, এবং নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন শ্যামল রক্ষিত। অর্থাৎ আমজনতার কাছ থেকে জানতে চাইবো ধীরাজ, তারা কোন দিকে ঝুঁকছে, তারা কি চাইছে এবারের নির্বাচনে, এই যে ত্রিমুখী লড়াই কতটা জোরদার হতে চলেছে, তারা কি মনে করছে এই মুহূর্তে, তাদের মতামত। নিশ্চয়ই রূপা, দেখো ইতিমধ্যে আমি রয়েছে লামডিং একটি প্রান্তে, এবং যে জায়গায় আমার সাথে রয়েছে বেশ কিছু জন কংগ্রেস সমর্থক, এবং অপরদিকে রয়েছে আমার সাথে রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা, এবং আমি দুজনের সাথে কথা বলবো। প্রথমে আমি কংগ্রেসের যিনি সদস্য বা কার্যকর্তা রয়েছে ওনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে যে হাইব্রিড প্রার্থীরা অসমে আসছে এবং নির্বাচনী প্রচার চলছে বিজেপির, কি মনে হচ্ছে আগামী দিনে, যেমন লামডিংও গতকাল এসেছিল এবং আগামী 6 তারিখে প্রধানমন্ত্রী আসবে, কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, সবচেয়ে প্রথম কথা হলো
হেভিওয়েট লিডার আসবেন, কেন্দ্রীয় ওনাদের নেতৃত্ব আছে, তারা হাই ভোল্টেজ ক্যাম্পেনার আনবেন, এটা ভালো কথা, প্রচারের একটা মাধ্যম, প্রচার করবেন। কিন্তু মানুষের এবং জনসাধারণের কাছে প্রশ্ন হলো এটা যে এত বড় বড় নেতা তারা এসে বলেন ডবল ইঞ্জিনের সরকার হবে, এটা হবে, ওটা হবে, ভালো কথা, প্রচার করবেন, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো যে এখানে ভিশন কোথায়? এই সরকার যে পরবর্তী নির্বাচনে ওরা যে এসছে, এদের ভিশন নেই, ওদের চেহারা নেই, মুখ্যমন্ত্রী কে হবে ঘোষণা করতে পারছেন না। এখানে ভিশন, এর মৌলিক চাহিদা নিয়ে কথা নেই, প্রচার করছেন, পোলারাইজেশন করছেন, হিন্দু মুসলমান করছেন, এছাড়া ওনাদের প্রচারে কোনো কিছু নেই। আমরা প্রচারে এসেছি, আমাদের মূল কথা মানুষের মৌলিক চাহিদা। ওনারা বলছেন হিতাকারীদের মধ্যে, মহিলাদের মধ্যে অনুদান দিয়েছেন 1250 টাকা। আমি জিজ্ঞেস করতে চাই 1250 টাকা কত মানুষকে দিয়েছেন? যেই পার্সেন্টেজ দিয়েছেন ওনাদের কর্মকর্তার মধ্যে, যার মধ্যে আপনি দেখতে পারবেন এই হিতাকারীরা যারা পয়সা পেয়েছেন তারাই মিটিং এ যাচ্ছে। বেশিরভাগ 75-80% মানুষ কিন্তু হিতাকারী না, হিতাকারী মহিলা মা বোনরা না আমার, তো তারা কিন্তু যাচ্ছেন না। তার মানে তাদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে যে আমরা কংগ্রেস সরকার বলেছি যে শুধু চাকরিজীবী মহিলারা ছাড়া যারা হিতাকারী হবেন সবাইকে পাবেন 3000 টাকা করে পাবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি গতকাল যে বিজেপির নির্বাচন প্রচারে দেখা গেছে যে মিটিং এ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহ 20 জন বিজেপি দলে যোগদান করেছে, এতে কতটা প্রভাব পড়বে? দেখুন, এটা হাস্যকর ব্যাপার। আসামে বর্তমান বিজেপি কোথায়? এখানে সেমি কংগ্রেস তথা হেমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসের বিপক্ষে কংগ্রেস আইদল নির্বাচন খেলছে। এখানে বিজেপি বলে কোনো শব্দ নেই। নির্বাচনের একটা রাষ্ট্রীয় দলের রাজ্যিক সভাপতি ক্যান্ডিডেটের লিস্টটা দেখতে পান না, আক্ষেপ করেন ক্যামেরার সামনে এসে। এর থেকে দুর্দশা, দুর্ভাগ্য এই দেশের কোনো দলের সভাপতির হতে পারে না। তার মানে এই যে বর্তমান আমরা যে কংগ্রেস দল, যে প্রতিপক্ষ দল রয়েছে, আসামে সরকার রয়েছে, এটা তো হেমন্ত বিশ্ব শর্মার কো বিজেপি, কংগ্রেস বিজেপি সরকার। এখানে 31 জনের বেশি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা আজকে বিজেপি। লামডিং এ কতটা প্রভাব পড়বে যে বিজেপিতে যে যোগদান করলো কংগ্রেস থেকে? আপনার লামডিং কতটা প্রভাব? দেখুন, লামডিং এ এমন কোনো প্রভাব পড়বে না, কারণ লামডিং এর মানুষ যারা কংগ্রেসমুখী তারা কংগ্রেসমুখী, আর যারা চলে গেছেন তাদের নিজস্ব কিছু সুযোগ সুবিধা বা নিজের ইচ্ছা ছিল, ওরা চলে গেছেন। এতে কংগ্রেস দলের কোনো এখানে ক্ষতি হবে না, বরঞ্চ বর্তমান লামডিং সমষ্টিতে বিজেপির অবস্থা এতটাই খারাপ, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হেভিওয়েট লিডাররা নিয়ে এসছেন, 10 বছরের বিধায়কের নিজের অভিজ্ঞতা জনতার কাছে পৌঁছে দিতে পারছেন না, এবং তার জন্য ওনাদেরা ভয় ভীতির মধ্যে চলছেন। এবং আগামী দিন তারা নিশ্চয়ই তারা বুঝে গেছে যে আসামে কংগ্রেসের সরকার হচ্ছে এবং লামডিং থেকে স্বপনকর বিধায়ক হচ্ছে। আমি যদি সময় দাও আমাকে, আমার সাথে রয়েছে রাষ্ট্রীয় বজরং দলের সভাপতি, এবং ওনার থেকে জানতে চাইবো ইতিমধ্যে আসাউদ্দিন ওয়াইসি অসমে এসে বেশ কয়েকটা মন্তব্য করেছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আসাদউদ্দিন ওবিসি এসছে বাইরের থেকে, ভালো কথা। এটা ইলেকশনের মাধ্যম, ইউডিএফ এর ফেভারে এসছে, ইলেকশনের মাধ্যম, প্রচারের মাধ্যম করবেন উনি। কিন্তু আমার একটা জায়গায় খারাপ লেগেছে, উনি যে বলছেন যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নাকি বলছেন যে মিয়াদেরকে শান্তিতে থাকতে দেবে না, মিয়াদেরকে, মুসলমানদেরকে অত্যাচার করবে। উনি কোনটা বলছে? असरुद्दीन ओवैसी साहब, आपने जो बोला वो सोच समझ के बोलिए। हमारे मुख्यमंत्री ने सीधी तौर पे कहा है जो बांग्लादेशी घुसपैठिए हैं, जो बांग्लादेशी मुसलमान हैं, वो यहां से खेदेड़ दिए जाएंगे और उनका यहाँ पे जीना हराम कर देंगे, ये उन्होंने बताया था। और आप जिस तरह से आसाम में आकर के अशांति फैलने की कोशिश कर रहे हैं, मैं इसको राष्ट्रीय बजरंग दल आपको चेतावनी देता हूं, दोबारा ऐसा अशांति आसाम में आकर के फैलने का कोशिश मत कीजिएगा। আপনার কি মনে হয় যে নির্বাচনের প্রচারে এসে অসমের যে শান্তি সেটাকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া? একদম সত্য কথা। আসামের যে শান্তিপ্রিয় জায়গা, আসামটা যে শান্তির জায়গা, সেটা আসরউদ্দিন ওবিসি এসে এখানে অশান্তি ফেলাবার চেষ্টা করছে, যেটা রাষ্ট্রীয় বজরং দল কোনোদিনও মানবে না, মানছেও না। নিশ্চয়ই অসমের যে নির্বাচন প্রচারে এসে একাংশ যে নেতারা তোমাদের ওয়াইসির কথা উনি উল্লেখ করেন, এবং উনি অসমের যে শান্তি, সেই শান্তিটাকে বিনষ্ট করার চেষ্টা করছে বলে উনি মন্তব্য করেছেন। রূপা,
একেবারে একেবারে আমরা শুনলাম, এবং কংগ্রেসের তরফ থেকে এবং যে বজরং দলের তরফ থেকে যে বক্তব্যগুলো উঠে আসলো, আমি একটা কথা ধীরাজ তাদের কাছ থেকে জানতে চাইবো। আমি যে প্রশ্নটা প্রথমে রেখেছিলাম, যদি আম জনতা কেউ থাকে আমি তাদের কাছ থেকে জানতে চাইবো, যেহেতু শিবু মিশ্র রয়েছে একদিকে, স্বপঙ্কর রয়েছে এবং অন্যদিকে রয়েছেন শ্যামল রক্ষিত, এবং আমরা প্রত্যেক দিনই এই ধরনের তাদেরকে ঘিরে বিভিন্ন প্রচারের ছবিও আমরা দেখাচ্ছি, প্রভাবটা আমজনতার উপর কার বেশি পড়ছে, কোন দিকে ঝুঁকছে আমজনতা? নিশ্চয়ই আমি এই বিষয়ে কথা বলবো, যেহেতু আমার সাথে যিনি রয়েছে ওনারা কিন্তু কংগ্রেস সমর্থক, এবং ওনাদের স্বাভাবিকভাবে ওনাদের প্রতিক্রিয়াটা কংগ্রেসের পক্ষে থাকবে। আমি আপনার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে লামডিং থেকে কিন্তু 4 জন প্রার্থী বাজারে নেমেছে নির্বাচনী এই যে আগামী নির্বাচন প্রতিনিধিত্ব করবেন, এবং আপনার মতে লামডিং এর জনগণ কি দেখবে, দল না প্রার্থী? দেখুন, ক্ষমা করবেন, প্রতীক চিহ্ন না প্রার্থী? না দেখুন, এটা ভোটাররা ভোটারদের মনে কি চিন্তাধারা করে রেখেছে সেটা তো আমি বলতে পারবো না। আপনার মনোভাব কি? আমার মনোভাব তো আমরা অ্যাজ এ হিন্দু সংগঠন আমরা হিন্দুত্ববাদী সরকারই চাইবো, এটাই আমার মন্তব্য। নিশ্চয়ই ওনারা হিন্দু সংগঠন, ওনারা হিন্দুত্ববাদী সরকারই চাইবে। রূপা, একদমই একদমই তারা হিন্দুত্ববাদী চাইছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ওয়েসির মন্তব্য নিয়েও ইতিমধ্যে কিন্তু একেবারে বিতর্ক দানা বেঁধেছে, এবং মুখ্যমন্ত্রী কিন্তু টলারেট করবে না এই ধরনের মন্তব্য, তার বিরুদ্ধে অ্যাকশন না হবে এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এবং এই মুহূর্তে তুমি লামডিংয়ে রয়েছে, লামডিংয়ের জনগণ তোমার সঙ্গে রয়েছে, এবং তাদের মন্তব্য আমরা জানতে পারলাম। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বরিষ্ঠ সাংবাদিক নব ঠাকুরের এসে উপস্থিত হয়ে গেছেন। নবদা, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। নবদা, কিছুক্ষণ আগে আমি শ্রমিকবাবুর সঙ্গে কথা বলছিলাম, বিজেপির পক্ষ থেকে তিনি এসেছেন, এবং প্রচার নিয়ে আমি কথা বলছিলাম, এবং বিভিন্ন দিকে যেভাবে প্রচার চালানো হচ্ছে, আমরা হ্যাভিওয়েটদের দেখছি। একদিকে শাসকের দলের যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই আসছেন, স্মৃতি ইরানি থেকে শুরু করে রাজনাথ সিং, প্রত্যেকেই হ্যাভিওয়েট যারা মন্ত্রীরা রয়েছেন কেন্দ্রের, সেন্ট্রালের, তারা আসছেন, নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এবং আমরা পাশাপাশি বিরোধীদের কথা যদি বলি, তাহলে রাহুল গান্ধীকে আজ আমরা দেখতে পেলাম অসমের বুকে, আমরা দেখতে পেলাম মেম প্রধান আসাউদ্দিন ওয়েসিকে। এই যে প্রচার চলছে অসমের বুকে, এই ধরনের প্রচার এর আগে, এই যে মুখ্যমন্ত্রীর প্রচারও যে জনস্রোত, এই ধরনের প্রচার এর আগে আসাম কি দেখেছে? আসাম দেখেছে, অনেকবার দেখেছে, কিন্তু অনেক দিন বতরের জন্য একটু মানে ইলেকশন ক্যাম্পেনে খারাপ একটা পরিবেশ ছিল। এখন তো ভালো হয়েছে, আজকে অন্তত বতর ভালো। তো সবাই আর বেশি দিন নেই, 5-6 দিনের মধ্যে সেটা করতে হয়েছে, সবাই ফিল্ডে নেমে গেছে, ভালো কথা। আর ইলেকশনের সময় সব কিছু আসামের কথা বলে আসামকে এটা করতে হয়, ওই আসামের লোক, তো একটু ভালো কথা। আমি জানতে পারি যে মুখ্যমন্ত্রীর প্রচারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কেন্দ্রে তিনি যাচ্ছেন, এবং এই যে জনস্রোত কোথাও না কোথাও কি ফলাফল, আগাম ফলাফল ঘোষণা হয়ে গেছে? কি মনে হচ্ছে জয়ের? না, সেটা তো বলা মুশকিল। মানে এবার তো বেশিরভাগ ভোটার এখন সাইলেন্ট ভোটার। আপনি জিজ্ঞাসা করলে বলবে না কাকে ভোট দিবে, দেবো। উনি তো বলছে কি হিন্দুত্ববাদী সরকার, উনি তো একটু স্পষ্ট বলছেন, কিন্তু আদারওয়াইজ দেখা যায় না। তো সাইলেন্ট ভোটার একটু মুশকিল, ওনাকে গেস করতে একটু মুশকিল। হয়তো বিজেপি সরকারের রিটার্ন আসবে, চিফ মিনিস্টার রিটার্ন আসবে, আর মুখ্যমন্ত্রী সেটা কষ্ট করছে, উনি একটু এনার্জেটিক চিফ মিনিস্টার, ইয়ং চিফ মিনিস্টার, উনি কখনো ঘুমায় সময় নষ্ট করে না, এইরকম বার আছে। কিন্তু দেখা যায় মানে অপোজিশনও একটু চেষ্টা করছে, আর কারণ বিজেপির জন্য একটা টার্নিং পয়েন্ট, বিজেপি 3rd টাইম বিজেপি যদি আসে তখন নর্থ ইস্টে বিজেপির জন্য ভালো হয়। এবার ওয়েস্ট বেঙ্গলও বিজেপি একটা আশা করছে যে ওয়েস্ট বেঙ্গল হয়তো তৃণমূল কংগ্রেসের পরাজয় হতে পারে। আর অপোজিশন কংগ্রেসের এটা আপনি বলতে পারেন লাস্ট একটা ফাইট। এবার যদি কংগ্রেস আসতে না পারে, যেটা সম্ভাবনা কম, তাহলে কংগ্রেসের জন্য অনেক সমস্যা হবে। গৌরবের নেতৃত্বে, গৌরব একটু ফ্রেশ লোকাল পলিটিক্সে আসছে, তরুণ গগৈর পুত্র, উনি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের লোকসভা, সবাই নিয়ে গৌরবের জন্য একটা অপেক্ষা করছে। কিন্তু বাকি তার মানে নেগেটিভ ফ্যাক্টর অনেক আছে। ওয়েসি তো আর কংগ্রেসের সঙ্গে বলবে না, ওয়েসি একটা মুসলিম পলিটিক্যাল পার্টি বা মুসলিম সেন্টিমেন্টে কাজ করবে। তো অপোজিশন তো একটা ডিভাইডেড, সেটা তো জানা গেছে, এআইডিএফ আর ওয়েসি কারোর সঙ্গে থাকবে না। আর কংগ্রেসেও সব সিটেই সেটা উনি মানে বিরোধীর জন্য রাখছে না, উনি নিজের ঘোষণা করার পর অ্যালায়েন্স করছে, 4-5টা সিটে অ্যালায়েন্স করছে। তো দেখা যায় কংগ্রেসের জন্য একটা, আমি ভাবি কি লাস্ট ব্যাটেল ওনাকে রিলিভেন্ট করতে হয়। আর আসামে যদি কংগ্রেসের রেজাল্টটা ভালো হয় তখন অন্য রাজ্যে সুবিধা হবে। আদারওয়াইজ কংগ্রেসের জন্য একটা মানে সময় আসে গেছে
কি কংগ্রেস মানে বড় কোথায় থাকে? চ্যালেঞ্জ আমরা বলতে পারি কংগ্রেসের জন্য হ্যাঁ, এবারে কংগ্রেসের বড় চ্যালেঞ্জ, বিজেপির জন্য সেটা মেনটেন করতে হয়। আর বিজেপি এখনো এনটিএমসি এরকম দেখা যাচ্ছে না, মানে মোটামুটি ঠিকঠাক। বিজেপি একটু চিফ মিনিস্টার নিজের মতো বেশ। ক্যাম্পেইন করছে, আর বাকি বিজেপি অল দ্য টাইম একদম বিজেপি একদম আমি প্রিপেয়ার একটু ফর থামাবো ইলেকশন। নবদা, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজনির যে বিজেপি প্রার্থী অরূপ কুমার দে আমাদের সঙ্গে রয়েছেন, আমি ওনার কাছে যাব। যেহেতু প্রচার চলছে, ওনারা খুবই ব্যস্ত, এবং আমাদের প্রতিনিধিও রয়েছেন তার সঙ্গে, লিটন রয়েছেন। লিটন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি লিটনকে বলবো, লিটন তুমি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলাও অরূপদের সঙ্গে তাহলে খুব ভালো হয়। আমি কিছু প্রশ্ন ওনাকে করতে চাইছি এই মুহূর্তে। লিটন শোনা যাচ্ছে? লিটন শোনা যাচ্ছে? পিসিআর একটু কানেক্ট করো আবার, কারণ ওনারা খুবই ব্যস্ত, অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন। আমি আবারও নবদার কাছে যাব। নবদা, যে বিষয়গুলো আপনি বলছিলেন যে এই যে কংগ্রেসের ক্ষেত্রে একদিকে যখন একটা নিজের অস্তিত্ব রক্ষার একটা লড়াই বলা যায়, কারণ একের পর এক আমরা দেখতে পেয়েছি কংগ্রেসই বড় বড় তাবর নেতারা এসে গেছে বিজেপিতে, এবং কেউ বলছেন এই বিজেপিতে এইভাবে চলে আসা একের পর এক কংগ্রেস নেতারা কোথাও না কোথাও গিয়ে একটা চাপ সৃষ্টি হতে পারে কংগ্রেসের মধ্যে, এবং নির্বাচনও এবং ভোট বাক্স এর একটা প্রভাব পড়তে পারে। সেটা কি মনে হচ্ছে, আদৌ কি কংগ্রেস টিকতে পারবে এই নির্বাচনী ময়দানে? মানে এখন তো যেগুলো দেখা যাচ্ছে, এখন তো কংগ্রেসের জন্য এটা তো ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কংগ্রেস যদি একটা ভালো অপোজিশনও হয় সেটাও ওনার জন্য ভালো, যদি উনি যদি 40 বা 45 যদি বিরোধী থাকে তো ভালো হয়। না হলে কি যদি 30 বা 25 যদি কংগ্রেস সীমিত হয়ে যায়, তখন তো বিরোধীর মর্যাদা তো পাবে না, অনেক সমস্যা হবে। তো কংগ্রেসের জন্য আসাম, তারপরে নর্থ ইস্ট, এক সময় তো কংগ্রেসের ছিল, এক সময় পুরো দেশ কংগ্রেসের ছিল, এক সময় নর্থ ইস্টে কংগ্রেস অপ্রতিরোধ্য ছিল। সেই কংগ্রেসের এখন যে দুর্দশা, আমিও তো চাই যে বিধানসভায় একটা অপোজিশন, স্ট্রং অপোজিশন থাকলে ভালো হয়। না হলে কখনো রুলিং পার্টি কখনো কখনো হুইমজিক্যাল ডিসিশন নিতে পারে, অ্যান্টি পিপুল ডিসিশন নিতেও পারে। তাই অপোজিশনটা স্ট্রং হলে ভালো, কিন্তু তার জন্য এটা মানে মানতে হবে না কি লোক উনাকে অপোজিশনের জন্য ভোট দিতেই হবে, উনি কিছু করবে না, উনার কিছু রোড ম্যাপ নেই, উনি শুধু বলবে যে বিজেপিকে হাঁটাও, মোদিকে হাঁটাও, তার জন্য উনি ভোট পাবেন, সেটা তো সম্ভব নয়। আসামের লোক আগের এক সময় 85 থেকে আসামের একটা ট্রেডিশন ছিল কি এবার কংগ্রেস এবার এজিপি, এখন তো লোক সবাই আমাদের যেটা মনে হয় কোথাও না কোথাও এবারের ইলেকশনে, এবারের নির্বাচনে উন্নয়নটাকে কি চাবিকাঠি করেছে বিজেপি, এমনটাই কিন্তু একটা মানে, এবং উন্নয়নের দিকেই মানে যদি ভর করে যদি বিজেপি এগোচ্ছে, অন্যদিকে কংগ্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ফিকে হয়ে গেছে, কিন্তু তাদের নির্বাচনী প্রচারে তাদের যে মুদ্রা কথা কোথাও না কোথাও তাদের কি পেছনে ফেলে দিচ্ছে। কংগ্রেসের তো কিছু এরকম ইস্যু নেই, বিজেপি সরকার বলছে আইডেন্টিটি পলিটিক্স, আসামের লোক আসামেতে থাকতে হবে, এতে ডিগনিফাইড আপনি লাইফ আপনার প্রয়োজন সেটা আপনি দিতে হবে, ছত্র নামঘর সবাই। আমরা পেয়ে গেছি অরূপ কুমার বাবুকে, উনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজনি থেকে, উনি বিজেপির প্রার্থী। আমি আমাদের প্রতিনিধিও লিটন রয়েছে। লিটন, আমি কিছু প্রশ্ন ওনাকে করতে চাইছি এই মুহূর্তে, সরাসরি কথা বলা কি সম্ভব হবে ওনার সঙ্গে? নিশ্চয় নিশ্চয়, যেহেতু উনি সময় দিয়েছেন, একটু সময় অনেক ব্যস্ত মাঝখানে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু যে অরূপ কুমার দে, সেই অরূপ কুমার দেখে কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে। আমি ফ্রেমটা একটু অরূপ বাবুর দিকে ঘোরাতে বলবো একদম। অরূপ যেহেতু আপনি নির্বাচন প্রচার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন তুঙ্গত করে তুলেছেন এবং সমর্থকও কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে, এই সম্পর্কে আপনার যে প্রতিক্রিয়া বা কিভাবে দেখছেন যে বিজেপি সমষ্টি থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বা কেমন ভোটে আপনি মানে বিজয় সাব্যস্ত করবেন? আপনারা জানেন যে আজকাল জনসাধারণ সরকার থেকে চায় সুবিধা এবং সুরক্ষা এবং শান্তি। তো সেই সরকারের উদ্দেশ্যে আমাদের বিটিএডি এলাকায় আমাদের বিটিসির প্রধান হাগ্রামা মহিলারী সরকার ইতিমধ্যে সরকার করেছেন 5টি বছর হাগ্রামা মহিলারী বিটিসির চিফ হয়ে থাকবেন, এবং আগামী দিনে সবাই নিশ্চিত যে এনডিএ সরকার হবে। হিমন্ত বিশ্ব শর্মা, হাগ্রামা মহিলারী এবং অতুল বরা, 3টি দল বিজেপি, বিপিএফ এবং এজিপি, 3টি দলের নেতৃত্বে চলবে সারা আসামের উন্নয়ন। সেই উন্নয়নকে কেন্দ্র করে সমগ্র জনসাধারণ, দরিদ্র মায়েরা, বোনেরা, যে সমস্ত জনসাধারণ উন্নয়নের থেকে পিছিয়ে পড়ে আছে, তাদেরকে আগামী দিনে সরকারের যে সমস্ত সুবিধাগুলো সেগুলো দেওয়ার জন্য একটি বিশ্বাস তৈরি হয়েছে, সে হলো এনডিএ সরকার। আর বিটিসিতে হলো
বিপিএফ হাগ্রামা প্রধানের সরকার। তার সঙ্গে কেন্দ্র করে বিজনীতে যে মানে ঝড় উঠেছে, সেই ঝড়ে নিশ্চয়ই আমরা এনডিএ অনেক অনেক ভোট নিয়ে জয় হব। আর সবার ভরসা আছে। আর মানে উন্নয়ন, অরুণোদয় যেভাবে পাচ্ছেন, নিযুক্ত মাইনা যেভাবে পাচ্ছেন, বাবু আচনি যেটা পাচ্ছেন সুবিধা, তারপর নতুন ঘর, রাস্তা ঘাট এবং বিনা পয়সায় চাকরি, বিনা পয়সায় ঘুষ দিয়ে চাকরি, আগামী দিনে যুবকদের জন্য সরকার আর্থিকভাবে সহায় করবেন, সেই যে গ্যারেন্টিগুলো, সেই গ্যারেন্টিগুলোকে ছেড়ে কারো কংগ্রেসের প্রতি আস্থা নেই, কারো ইউপিপিএল দলের প্রতি ভরসা নেই। সেই কেন্দ্র করেই উঠেছে ঝড়। সমগ্র বিটিআরে 15টি সমষ্টি রয়েছে। হাগ্রামা মহিলারই নেতৃত্বে বিটিসি 15টা সমষ্টি এবং বিজেপি, বিপিএফ মিলে, এজিপি মিলে 15টি সমষ্টি আমরা জয়ী হব, নিশ্চিত হয়ে উঠেছে। আর আজকে আপনারা ক্যামেরা দেখতে পেয়েছেন যে সমস্ত জনসাধারণ আজকে এত আনন্দের মাধ্যমে, উৎসবের মাধ্যমে এখানে আমাদের নির্বাচনী প্রচার সভা চলছে, সেটাতেই আমরা বুঝতে পারি যে একেবারে মানুষের লিটন, আমি উৎসাহ ওনার কাছ কতটুকু। থেকে জানতে চাইবো কত উনি মানুষ ওনার যেহেতু কেন্দ্রের বিজেপি উন্নয়নের জন্য এবং ঠিক কি BPF কি প্রতিশ্রুতি তো সেই তিনি হাগ্রামা দিচ্ছেন মহিলারই সেখানকার মানুষকে, কারণ সেখানেও একাধিক সমস্যা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে তার প্রতিশ্রুতি কি হচ্ছে আমজনতার কাছে, কেন বিজনির মানুষ তাকে ভোট দেবেন, কি বলবেন এ বিষয়ে তিনি? যেহেতু আপনি বিজনেস সম্পর্কে বিজনেস উন্নয়ন কিভাবে করবেন, যেহেতু সেই সম্পর্কে কিছু শুনেন, আমি তো একজন নিমিত্ত, আমি একজন সদস্য হব। সরকার তো হবে হাগ্রামার সরকার, হিমন্ত সরকার এবং অতুল বরা সরকার। আমি একজন সদস্য হয়ে সরকারের যে সমস্ত সুবিধা, সরকারের যে সমস্ত আঁচনি, যেটা আমরা বলি যে স্কিম বা আঁচনি যেগুলো বলি, সেই আঁচনিগুলো, সেই সুবিধাগুলো যেন দরিদ্র মায়েদের বোনদের কাছে পৌঁছাতে পারি, সেই কাজগুলো করব। যেমন একটি কমার্স কলেজ দরকার, বেশ, বিজনিতে একটি অডিটোরিয়াম ভালো দরকার, একটি কনভেনশন সেন্টার দরকার, একটি ভালো স্টেডিয়ামের দরকার, ভালো ভালো রাস্তা তৈরি হওয়া দরকার। সেই উন্নয়নের দিক থেকে আগামী দিনে নিশ্চয় কাজ করব। এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীর লোক এখানে বসবাস করছেন। লিটন, তিনি ধর্মীয় তার সংখ্যালঘুগুলো, মূল প্রতিদ্বন্দ্বী কোন ভাষিক দলকে মনে করেন, সংখ্যালঘুগুলো, কংগ্রেস না বিপিএফ? কোচ রাজবংশী সবাই আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে হবে, কংগ্রেস না বিপিএফ? আপনি ভালো করে জানেন যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। প্রতিদ্বন্দ্বীর প্রশ্ন আসে কোথা থেকে? আর ইউপিপিএল তো জানেন যে সরকার ইউপিপিএল যে বাজে রেজাল্ট, যে খারাপ রেজাল্ট হয়েছে বিটিসি ইলেকশনে, সেই হিসাবে আমি ভাবি না যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে। এনডিএ এর তিনটা দল, বিপিএফ ভালো বেশ বেশ লিটন, উনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য, কারণ প্রচার চলছে, তারা যথেষ্ট ব্যস্ত রয়েছেন, তার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য লিটন তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আজ আমরা প্রচার নিয়ে আলোচনা করছি, প্রার্থীদের সঙ্গে কথা বলছি, আম জনতার মতামত আমরা জানছি। আমাদের সঙ্গে বিজেপি নেতা শ্রমিক দত্ত রয়েছেন। শ্রমিক বাবু, আজ যেমন আমরা দেখতে পেলাম হাই ভোল্টেজ অনেক নেতারা এসছেন অসমের বুকে, এবং আসাউদ্দিন ওয়েসির কথা যদি আমরা বলি, সাম্প্রদায়িক প্রচার বলা যায় আসাউদ্দিন ওয়েসির এই প্রচার, সাম্প্রদায়িক প্রচার, এবং তিনি বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে অসমে মুসলমানদের জন্য বা মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য সরকার কিচ্ছু করেনি, তাদেরকে ঘরছাড়া করেছে, ভিটেছাড়া করেছে, তাদের মানে চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত খারাপ অবস্থা অসমের বুকে, সে জায়গায় দাঁড়িয়ে একমাত্র তাদেরকে বাঁচাতে পারে বদরুদ্দিন আজমলের দল অর্থাৎ এআইইউডিএফ। দেখেন, সেটাই প্রমাণ করে দিচ্ছে যে বদরুদ্দিন আজমল একজন বাংলাদেশের সাপোর্টার পার্টি, সেটাই বলতে পারি। কারণ আসাম সরকার যাদেরকে ঘরছাড়া করেছে বা যাদেরকে আমরা ডিপোর্ট করেছি, সেটা কিন্তু সবাই ইললিগাল বাংলাদেশি ছিল, কেউই খিলঞ্জিয়া ছিল না। তাতে প্রমাণ হচ্ছে যে ওয়াসুদ্দিন যে এসছেন, উনি বাংলাদেশের হয়ে প্রচার করতে এসছেন, বাংলাদেশি মিয়াদের হয়ে বেসিক্যালি প্রচার করতে এসছেন। আর ইউডিএফও বাংলাদেশের মেয়ে হয়ে এবার ইলেকশন খেলতে যাচ্ছে। কারণ আজকে বিগত 20 বছর আগে কথা বলছি, আসাম এটা অশান্ত ছিল, সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মানে ভায়োলেন্স বলুন, যাই বলুন, এটা কন্দল বলুন, তো মারপিট যাই চলছিল হিন্দু মুসলিম নিয়ে, এটা সাম্প্রদায়িকভাবে একটা আমাদের আসামটা ডিভাইডেড হয়েছিল। আমরা এই পরিস্থিতি থেকে আজকে যে আসাম, এটা বন্ধের কালচার ছিল আসামে, দুদিন পরে পরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল, দাঙ্গা চলতো, দুদিন পরে পরে আসাম বন্ধ হতো। এই পরিস্থিতি থেকে আজকে আসাম এত শান্ত পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, তার জন্য কিন্তু বিজেপি সরকার ধন্যবাদের প্রাপ্ত।
কারণ বিজেপি সরকার যদি না থাকতো এই ধরনের সাম্প্রদায়িক যেসব ফোর্সেসগুলো ছিল সেগুলোকে কন্ট্রোল করা পসিবল ছিল না। পসিবল ছিল না। আর এই পসিবল না থাকার কারণেই কিন্তু আজকে এই যে অসুদ্দিন বলুন আর আজমল বলুন, ওরা কেন আজকে এই কোণঠাসার অবস্থায় দাঁড়িয়েছেন, কারণ ওদের যে ফোর্সেস, যে সাম্প্রদায়িক যে ফোর্সগুলো ছিল সেটা সব ভিটিগুলো সব নষ্ট করে দিয়েছে বিজেপি। এই ধ্বংস হওয়ার পরেই আজকে বদরুদ্দিন আজমল ধুবড়ির থেকে 10 লক্ষ ভোটে কেন ইলেকশন হেরেছিলেন, ওখানেও তো মুসলিম ভোটার্সই ছিল, কিন্তু উনার মুসলিমরাও উনাকে এখন অ্যাকসেপ্ট করতে রাজি না। সেটাই ওনার সবচেয়ে বড় এক্সাম্পল, কারণ 10 লক্ষ ভোটে ইলেকশন হারা এটা ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক ব্যাপার, রেকর্ড সংখ্যক বলা যায়, রেকর্ড সংখ্যক। মানে ইন্ডিয়ার মধ্যে দুটোই ছিল, একজন 11 লাখ, তারপরেই বদরে জানো 10 লাখ। তো তাতে বোঝা যাচ্ছে যে উনি আজমল শেঠ, ওনাকে আজমল শেঠ হিসাবে যে উনি যে প্রচার করছিলেন, ইউডিএফ এর যে ভিত্তি, ইউডিএফ এর ভিত্তি আসামের মধ্যে পুরোপুরি শেষ করে দিয়েছে। এবং শেষ কে করেছে? মুসলিমরাই শেষ করেছে, হিন্দুরা শেষ করে দিই, কারণ হিন্দুরা ইউডিএফকে ভোট দেয় না, মুসলিমরাই ভোট দেয়। কিন্তু যারা খিলঞ্জিয়া মুসলিম, ওরা জানে যে কাকে ভোট দিতে লাগবে আর কে তাদের জন্য কাজ করছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমরা কোনোদিন একবারও বলি যে খিলঞ্জিয়া মুসলমানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবসময় বলি খিলঞ্জিয়া মুসলমানের ভেটি মাটি নিয়ে আমরা ওদের সাথে আমরা একসাথেই আছি। হ্যাঁ, আমরা বিরোধী কার করছি? যারা মিয়া মুসলিম তাদের বিরোধী করছি, বাংলাদেশি মুসলিম যারা আসছে ওদের বিরোধিতা আমরা করছি। আর অবশ্যই আজকে এসে সেটা প্রমাণ করে দিলেন যে ওরা বাংলাদেশি মুসলমানের সঙ্গে আছেন, ওরা চান যাতে বাংলাদেশি মুসলমান আমরা আমাদের আসামে বসবাস করতে পারে আর আসামটাকে আবারও শান্তিতে যে একটা পরিচিত দিতে পারে, সেটার জন্যই আজকে ওসুদ্দিন এসছেন আর আজমল সেটাকেই হাওয়া দিচ্ছেন, আর এটা কিছুই না। বেশ বেশ শ্রমিক বাবু, এবং পরবর্তী সময় আমি নবোদয়ের কাছেও যাব, তবে তার আগে আমরা দেখাবো শিলচরের প্রেক্ষাপটটা, অর্থাৎ শিলচরের আমজনতা কি বলছে। কারণ শিলচরের এবারে বিজেপি প্রার্থী হচ্ছেন ডক্টর রাজদীপ রায় এবং তার প্রতিপক্ষ হচ্ছেন অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে জানাচ্ছেন অভিজিৎ পাল। এবং কাকে চাইছেন শিলচরবাসী, এ নিয়ে আমাদের প্রতিনিধি বিক্রম গিয়েছিলেন আমজনতার সঙ্গে কথা বলতে, দেখাবো। মানুষে কি মন বানিয়েছে বা লোকাল মানুষরা কোন দিকে যাচ্ছে বা ওনারা কি ভাবছেন এই নির্বাচনীকে নিয়ে বা বড় বড় যে প্রচার সভা হচ্ছে সেটাকে নিয়ে আমরা বলবো। এখানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আমরা দেখছি এখানে কিছু লোক বসে গল্প করছে, আমরা তাদের সাথে যারা নর্মাল মানুষ তাদেরকে জিজ্ঞেস করব। দাদা, যেমনটা করে আপনারা জানেন যে নির্বাচন আসছে, আমরা দেখছি আপনারা খুব শান্তভাবে বসা, ডেফিনেটলি ইলেকশনের গল্প কি চলছে? হ্যাঁ, ইলেকশনের তো গল্প চলবে, এখন তো গরম গরম খবর চলছে, শহরের বাইরেও চলছে। ওকে, তো এই যে আমি যদি বরাকের প্রেক্ষাপটে বলি বা আসামের প্রেক্ষাপটে বলি, বড় বড় তাবর নেতারা আসছেন, দেশের যিনি প্রধানমন্ত্রী উনি অনেকটি বার সফর করে গেছেন, আবারও আসছেন, অমিত শাহ আসছেন, আগামীকালকে মুখ্যমন্ত্রী আবার আসবেন এখানে জনসভা করতে, রোড র্যালি করতে। তো কি দেখেন এখানে, মানে বরাক ভ্যালিতে কি দেখছেন, মানে কেমন চলছে মুডটা? আমরা যেটা বুঝতে পারছি যে হার জিত তো থাকবেই, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে আসামে বিগত কয়েক বছর থেকে যেভাবে উন্নয়নের আমরা যতটুকুই পেয়েছি, কিছুই ছিল না আমাদের একটা সময়ে, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা অনেকটাই উন্নতি পেয়েছি। তো উন্নয়নের পক্ষেই মানুষ রায় দেবে, এটা আমার বিশ্বাস। কারণ আমরা যে অবস্থায় ছিলাম একটা সময়ে, আমাদের ফুটপাত, আমাদের শহরে চলাফেরা, রাস্তাঘাট অনেক কিছু আমাদের প্রবলেমের মধ্যে ছিল, কিন্তু আজকে ধীরে ধীরে বিগত 5 বছর থেকে 10 বছর থেকে অনেকটাই আমাদের মানে পরিবর্তন হয়েছে। আজকে অদরচাঁদে আমার বাড়ির সামনে থেকে ফুটপাতে দাঁড়ালে পরে আমরা ফুটপাতের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একদম প্রেমতলা শিলংপট্টি হয়ে যেতে পারি। যেটা ছিল না আগে, পুরো জল হয়ে যেত। যেটা ছিল না আগে, রাস্তার দিকে যখন আমরা ফুটপাত দিয়ে হাঁটতাম তো ভয় ছিল, বাস একটা খুঁটি গেড়ে তারপর এখানে জাম করে আমাদের যেতে হতো। কিন্তু বিগত 5 বছরের যে উন্নয়ন আমরা দেখেছি নিজের চোখে, এবং আমি এই শহরেরই ছেলে, কিন্তু আমরা অনেকটাই এখন নিরাপদ একটা জায়গাতে আছি। আমরা চাইছি বাইরের শহরে যখন আমরা যেতাম তখন দেখতাম এত সুন্দর ফুটপাত, এত সুন্দর রাস্তাঘাট, তো সেইভাবে তো আমাদের হচ্ছে না। কারণ বিষয়টা হচ্ছে আমাদের কোনো প্ল্যানিং, আমাদের শিলচর টাউনটা না, কোনো প্ল্যান ছাড়া হয়েছে। তো এই জায়গাতে প্ল্যান ছাড়া হয়েছে, রাস্তাও আর বড় করতে পারবে না। হ্যাঁ, তো যতটুকুই পেয়েছে ওই জায়গার মধ্যেই সুন্দর করার চেষ্টা হয়েছে। এটা বিগত সরকার যেভাবে ছিল, এবারের সরকার যিনি আসছেন আমরা আশাবাদী যে উন্নয়নের পক্ষেই সবাই মতামত দেবেন, কারণ আমাদের একটাই চিন্তা, উন্নয়নই আমাদের শেষ কথা। ওকে, অ্যাজ এ ইয়াং জেনারেশন আপনি কেমন করে দেখছেন এবারের ইলেকশনটাকে?
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন আমার মনে হয়, কারণ অনেক নিউ ভোটার্সরা আছেন যারা ইন্টারেস্ট নিয়ে বসে আছেন যে কোন সময় ভোটের সময় আসবে, আমি ভোট দেব। একটা নতুন উৎসাহ দেখা যাচ্ছে শিলচরের মধ্যে। এই ইয়াং ভোটার্সদের মধ্যে যদি বলি তাহলে ওদের কোন এমন ইস্যুসগুলো থাকবে যেটা মাথায় রেখে তারা ভোট দেবে? একমাত্র ডেভেলপমেন্টের ইস্যু থাকবে, কারণ আমরা দেখেছি যে আগের শিলচর এখনের শিলচরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগের শিলচর যারা যারা দেখেছেন তারা আজকের দিনে যখন প্রথমবার ভোটার হচ্ছেন, ওনাদের ভিতরে একটা অনুভূতি রয়েছে যে আগে কীরকম শিলচর ছিল, এখন কতটুকু উন্নত শিলচর। তারা যখন ভোট দিতেন যাবেন, তখন আমার মনে হয় সেটাই ভেবে ওনাদের ভোট কাস্ট করবেন। আর আমরা অলরেডি সবাই সাফারার, যেভাবে আমরা ফ্ল্যাট দেখেছি, একটার পর একটা অনেক কিছুই দেখে গেছি, নোটবন্দি দেখেছি, অনেক কিছুই দেখেছি। তো সরকার তো একজনের পর একজন আসতেই থাকবে, কিন্তু আমরা চাই যে বিজেপি সরকার আসুক। স্পেশালি আমি চাই, কেননা আমি ছোট থেকে আমার মা বাবা সবাইকে দেখেছি, আমার ফুল ফ্যামিলি বিজেপিতে আমরা দিয়েছি। তো আমি পার্সোনালি বলবো যে বিজেপি আসুক। আর গত 5 বছরে যতটা উন্নয়ন হয়েছে, হোপস তো যে আগামীতে আরও উন্নয়ন হবে। সো আমরা কিছু লোকের সাথে কথা বললাম যারা ব্যবসা বাণিজ্য করেন বা এখানে এসছেন দোকানে, তাদের সাথে কথা বললাম আর জানলাম যে মেইন ইস্যুটা এবার কি। সবাই বলছে যে ডেভেলপমেন্ট যা হয়ে আসছে এটা যেন আরও অ্যাড হয়ে আরও বেশি করে ডেভেলপমেন্ট হয়, আর এটা ডেভেলপমেন্ট যেন কন্টিনিউ হয়, সেটাই মাথায় রেখে তারা ভোট দেবেন। মজার কথা হলো যত ঘনাচ্ছে সময়, আকাশে বাতাসে কিন্তু প্রত্যেকটি জায়গায় যদি দেখি তো ইলেকশনের মুড অলরেডি বিগুল বাজিয়ে দিয়েছে। কালকে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর বিজেপির পালে হাওয়া তুলতে সবাই রেডি হয়ে রয়েছেন ওনাকে শুনতে, ওনাকে দেখতে। আর কাল সন্ধ্যায় যে রোড র্যালিটা বেরোবে একসাথে উধারবন এবং শিলচর সমষ্টির জন্য উনি এখানে প্রচার করবেন। বিক্রমের প্রতিবেদন দেখলাম এবং শিলচরবাসীর মন্তব্য শুনলাম। নবদাক, উন্নয়নের কথাই কিন্তু সকলে বলছে যে 5 বছর আগে শিলচরের যে ছবি ছিল আজ কিন্তু সেটা পাল্টে গেছে, এবং তারা কোথাও না কোথাও আগামী 5 বছরের জন্য কিন্তু আম জনতা বিজেপির উপরেই ভরসা রাখছে। উন্নয়ন আর সেফটি সিকিউরিটি সেটা আরও প্রথম ব্যাপার, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, এই 3টে জায়গায় বিজেপি কাজ করছে। আর এই যে বরাক ব্রহ্মপুত্রের এই যে একটা আগের ছিল আসামি বেঙ্গলি অনেক ঝগড়া, বরাক বললে যেটা আসামের নয়, আসামের অনেক লেখক বলছে যে বরাকে আমি চাই না, তো সেইগুলো এখন খতম হয়ে গেছে। এখন আর কিছু নেই, এখন লিঙ্গুইস্টিক যে ডিফারেন্স সেটা খতম হয়ে গেছে। এখন তো আমরা সবাই ভারতীয়, আসামের আমি বাসিন্দা, সবাই একসঙ্গে কাজ করছে, যে বিজেপির এটা কৃতিত্ব। আর ডেভেলপমেন্টটা এই কারণে জরুরি যে এই যে নর্থ ইস্টের এই রিজনটা অনেক দিন থেকে যেটা আন্ডার ডেভেলপমেন্ট ছিল, তার জন্য সেপারেটিস্ট মুভমেন্ট এখানে ডেভেলপ হয়েছিল, কত ইনসার্জেন্সি, কত লোক মারা গেছে। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করাটা একটা মুশকিল ব্যাপার ছিল 20 বছর আগে। এই সব কিছু চেঞ্জ হয়ে এখন তো আজকের যে জেনারেশন, আজকে আমার ছেলের বয়স 19 ইয়ার্স, উনি তো জানে না আসামের কী পরিস্থিতি ছিল। গুয়াহাটি 1 কিলোমিটার দূরে আপনি গিয়ে ঘুরে আসতে পারবে, ফিরে আসতে পারবে না, সেটা তো সমস্যা। আমরা যখন রিপোর্টার ছিল এই গুয়াহাটিতে, যে সময় আপনাকে রেড করতে হয় পুলিশ, মিলিটারি, কখনো মিলিটেন্ট গ্রুপ, তো তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর লোক এখনো কংগ্রেস ক্ষমতা থাকলে কি সেটা সম্ভব হতো? হ্যাঁ, কংগ্রেসের থেকে কিন্তু ইতিহাস, মানে আপনি যেটা দেখবেন সেটা কাকতুলীয়, মানে আপনি সেটা বলতে পারি না, কিন্তু যখন কংগ্রেসের জয় ভালো অবস্থা, সেখান মণিপুর হোক, নাগাল্যান্ড হোক, আসামে হোক, টেরোরিজমের জয়, ইনসার্জেন্সি জয়, সেটা জানি না কি কারণ। যখন কংগ্রেস ডিগ্রেডেড হয়েছে, কংগ্রেস এখন সাপোর্ট বেস হারিয়ে ফেলেছে, তখন কিন্তু মিলিটেন্স কমছে। তো সেটা রিলেটেড হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সামহাউ ইট হেল্প ইচ আদার। আপনারা সেই সময়টা দেখে এসেছেন অ্যাজ এ সাংবাদিক, অ্যাজ এ সংবাদদাতা হিসেবে, সেই সময় আপনারাও সেই সমস্ত কিছু কভার করেছেন, দেখেছেন সেই সময়কার পরিস্থিতি। সেই সময়টা অনেক খারাপ পরিস্থিতি ছিল। সেই সময়টা আমরা ইন্ডিয়ান বা ভারতীয় সেটা বললেই মুশকিল। আপনি ন্যাশনাল ফ্ল্যাগ আপনার বাসায় রাখা একটা মুশকিল, কেন আপনি রাখছেন না? আপনি কি ভারতীয়? তাই আমি অসম ভারত সংঘাত, যে আলফার স্টেটমেন্ট, কিসের অসম ভারত সংঘাত, আসাম তো ভারতের মধ্যে, সেগুলো ডিবেট করতে একটা মুশকিল ছিল। এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এখন আর পুরোনো যে খারাপ কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন ভারতবর্ষে যে কোনো মেইন স্ট্রিম একজন ইন্ডিয়ানের সঙ্গে সঙ্গে আসামের লোক, বরাকের লোক, ব্রহ্মপুত্র উপত্যকার লোক সবাই কাজ করছে, আমরা সবাই নিজেকে প্রতিষ্ঠা করছে, সেটা কন্টিনিউ হতে হয়। আর একটা যে আপনার একজন বলছে কি আমি একটা হিন্দুত্ববাদী সরকার, হিন্দুত্ববাদী কেউ বলতে পারে এটা কমিউনাল না, কিছু কমিউনাল, হিন্দু ভারতবর্ষে সবাই হিন্দু, এখানে তো রিলিজনের কথা বলছে না। তো হিন্দু ইজ নট এ রিলিজন, সেটা ওয়ে অফ লাইফ, এটা কালচার। তো সবাই হিন্দু, আমি দেশের জন্য কাজ করেছি, এই দেশটা ভালো হলেই আমার ভালো হয়। আপনি মন করেন, আপনি আফগানিস্তান বা সিরিয়া বা লেবানন, আপনার যতগুলো প্রপার্টি
একদিনে আপনি ভিখারি হয়ে যেতে পারেন। সেটা দিয়ে না আসুক আসামে, সেটা দিয়ে ইন্ডিয়াতে না আসুক। আর সেটা তো বলতে হয় যে ওয়েস্ট এশিয়ার অটো জঞ্জালের মধ্যেও আমরা তো এখনও বেশ শান্তিপূর্ণভাবে দিন নিয়েছি, যেখানে গোটি সমগ্র পৃথিবীতে একটা সমস্যা আছে, ইরানের সমস্যা নেই, কিন্তু আমরা তো এই নিয়ে আমি চিন্তা করছি তার না। থেকে আমরা অনেক দূরে আছি, সেফ আছি, সেটাই অনেক বড় বিষয়। হ্যাঁ, একদমই কোনো সেলিব্রিটি দুবাইতে গিয়ে তারপর ফিরে আসছে কি ইন্ডিয়াতে থাকতেই ভালো, ইন্ডিয়া সেফ। তো উনাকে যখন ভালো সময় কোনো দুবাই যেতে হয়, আর যখন আমরা বিপদ সেখানে আমরা ইন্ডিয়াতে থাকতে হয়, সেটা তো বিজেপি সরকার প্রমাণ করেছে। তো তার জন্য লোক সেটা আমার তো মনে হয় লোক সেটা রিয়েলাইজ করবে, রিকগনাইজ করবে, রিজলভ করবে, আর উনি ভোট দেবে। বেশ বেশ, আমরা আলোচনা আরো করব এই বিষয়ে, আরো বহু আলোচনা রয়েছে। আমরা আজকে মহারত 2026-এ প্রার্থীদেরকে রাখার চেষ্টা করছি, তার সঙ্গে আমজনতার মতামত জানছি। এবং এই মুহূর্তে আমি যদি আমজনতার মতামত জানতে চাই তাহলে চলে যাব কাটিগড়ায়, কারণ কাটিগড়ায় এবারে কমলাক্ষ দে পুরকায়স্থ ভার্সেস অমরচাঁদ জৈন, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেসের একটা লড়াই হতে চলেছে। কমলাক্ষ দে পুরকায়স্থ কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরে তিনি কাটিগড়া থেকে টিকিট পেয়েছেন। ঠিক আমজনতার মনে কতটা ছাপ রাখতে পারছেন বা কতটা প্রভাব ফেলতে পারছে কমলাক্ষ দে পুরকায়স্থ, এবং পাশাপাশি অমরচাঁদ জৈন নিয়ে, তাকে নিয়ে কাটিগড়াবাসীর ঠিক কী কী মন্তব্য উঠে আসছে, প্রতিক্রিয়া উঠে আসছে, আমরা জানবো। আমাদের প্রতিনিধি মান্তুনাথ আপনাদের সামনে প্রতিবেদন রাখবে। আমরা চলে যাব মান্তুর কাছে। ইতিমধ্যে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সবচেয়ে যেটা কাছাড় জেলার বরাক উপত্যকার সবচেয়ে চর্চিত আসন, সেই কাটিগড়া বিধানসভা আসন। এখানে আমরা কাটিগড়া বিধানসভার কালান বাজারে রয়েছি, সবচেয়ে ব্যস্ততম বাজার কালান বাজারে রয়েছি। আমরা এখানে অনেক স্থানীয় জনগণ রয়েছেন, আমরা তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করব। কি বলবেন যে আপনাদের এখানে এই নির্বাচন চক্রে আপনারা দলকে চাইছেন না প্রার্থীকে চাইছেন? দল হিসাবে আপনারা কাকে চাইছেন বা প্রার্থী হিসাবে কাকে চাইছেন? ধন্যবাদ জানাই সংবাদ মামলাকে। আমরা দুইটা মিলে দেখছি, আমরা যেরকম দলে প্রার্থী দিয়েছেন, উপযুক্ত প্রার্থী দিয়েছেন, যে প্রার্থীর সাথে আমরা কোন দল? ভারতীয় জনতা পার্টির দল, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় কমলাক্ষ দে মহাশয়কে প্রার্থী দিয়েছেন। এবং আমরা কাটিগড়াবাসী একান্ত খুশি যে আগামী 9 এপ্রিল যে বিধানসভা হবে, সেই বিধানসভায় আমাদের কাটিগড়ার বাসীর জনগণ এবং ভোটাররা এককভাবে মানে সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টির কমলাক্ষ দেবকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়া জয়যুক্ত করবেন। মুখ্যমন্ত্রী আছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কি অনুভূতি লাগছে বা কি প্রতিক্রিয়া আপনার? মুখ্যমন্ত্রী আসছে, অত্যন্ত খুশির ব্যাপার। উনি হয়তো আমাদের কাটিগড়াবাসীকে একটা কিছু উপহার দেওয়া যাবে, এবং বর্তমানে যে উন্নয়নের গতি আনছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই জন্য আমরা পদ্মফুল প্রতীক চিহ্নে কমলাক্ষ দে পুরকায়স্থকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কংগ্রেস পার্টি রয়েছেন অমরচাঁদ জৈনকে আর কি আপনারা ভোট দেবেন না? না, উনি তো 5 বছর এমএলএ ছিলেন, গতিকে তার একটা খুব একটা ভালো সফল আমরা দেখতে পাইছি না, গতিকে ভোট উনি পাইবে না, খুব একটা বেশি ভোট পাইবেন না। আমরা কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির মনোনীত প্রার্থী, ওনাকে জয়ী করার জন্য আমরা সব আশাবাদী। কারণ বিগত দিনে উনি যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের কাটিগড়ার উন্নয়ন হচ্ছিল না, তাই কমলাক্ষ দে পুরকায়স্থকে যে কাটিগড়ায় পাঠিয়েছিলেন, কমলাক্ষ দে পুরকায়স্থ 2 বছর যেভাবে উন্নয়ন করেছেন, যেভাবে রাস্তাঘাটের কাজগুলো এনেছিলেন, তা দেখে কাটিগড়ার জনগণ অত্যন্ত খুশি। আজকে আসামে এসে প্রচার চালাচ্ছেন আসাদুদ্দিন ওয়েসি, এবং তিনি কিছু সাম্প্রদায়িক মন্তব্য চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে কি বলবেন? আসাদুদ্দিনের এই সফর কতটুকু প্রভাব পড়বে আসামের রাজনীতিতে? আসাদুদ্দিন এমপি একজন হায়দ্রাবাদে, উনি আসাম আসছেন আনন্দের ব্যাপার। তবে বিগত দিনে আমরা দেখেছি ইলেকশন যখন ডিক্লেয়ার্ড হয় এবং বিভিন্ন জায়গায় উনি প্রচারে গিয়েছেন, এবং যেসব সাম্প্রদায়িক কথাটা বলেন, ভোটাররা কিন্তু এতে বোকা থাকে না, ওনার সাম্প্রদায়িক উস্কানিতে এই ভোট মেরুকরণ হয় না। তাই আমরা বরাক অঞ্চলের ভোটাররা শান্তিপ্রিয় ভোটার, এখানে যোগ্যতার বিচারে, কারণ কাঠিগড়া এসে বিভিন্ন দিকে বঞ্চিত আছে, এই কাঠিগড়া যারা বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছেন, একটাই আবহ আমরা এবার দেখতে পাচ্ছি যে সেটা হলো উন্নয়ন যার দ্বারা সম্ভব হবে, যার যে এই যোগ্যতা আছে, বিধানসভায় প্রতিনিধি হিসাবে গেলে বরাকের কথা তুলে ধরতে পারবেন, সেইভাবে যে ক্যান্ডিডেট আছেন, সেটা বিগত 18 মাসে একজন ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী এই অঞ্চলে কাজ করার জন্য প্রেরণ করেছিলেন,
তার কর্মদক্ষতা দেখে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ওনার প্রশংসা করছে, যার নাম হলো কমলাক্ষ দে পুরকাইস্ত। আমি শিক্ষক ছিলাম, সেই হিসাবে বলছি যোগ্যতার ভিত্তিতে মেরিট ভিত্তিতে যে আমাদের অনন্ত বিশ্ব শর্মা চাকরির ব্যবস্থা করেছেন, বিনিময়ে একটা পয়সাও লাগে না। তাই মেরিট যদি গরিবের থাকে, সেই গরিবের ছেলেটাও চাকরি পায়। বেশ, আমরা শুনলাম কাটিগড়াবাসীর কথা এবং তারা কমলাক্ষ দে পুরকাইস্তের উপরে আস্থা রাখছেন। শ্রমিক বাবু, হ্যাঁ, সেটা স্বাভাবিক, কারণ কাঠিগড়া এমন একটা কনসিস্টেন্সি ছিল। যখন প্রথম এই ডিলিমিটেশনের আগে বরাকভ্যালিতে ছিল 15টা সিট, এবার ডিলিমিটেশন হওয়ার পরে সেই সিটটা কমে এসছে 13টা সিটে। প্রত্যেক বাড়ি কাঠিগড়া কিন্তু সরকারের বিরুদ্ধে ছিল, কারণ গত বছর যখন কাঠিগড়াতে ছিল ইউডিএফ এর ক্যান্ডিডেট ইলেকশন জিতেছিল, তার আগে অমরচাঁদ জৈন বিজেপি থেকে জিতেছিলেন, কিন্তু দুর্ভাগ্যভাবে উনি কাঠিগড়াতে এই ধরনের উন্নয়নমূলক কাজ কিছুই করতে পারেন, যেটা আমাদের শিলচর শহরে বা অন্য অঞ্চলে যেসব অঞ্চলে বিজেপি ক্যান্ডিডেটসরা ছিল, তো এর কারণে ওনার সক্রিয়তাও অনেক কমে গেছে, পার্টির থেকে উনি সক্রিয় ছিলেন না। তার জন্য এবার বাধ্য হয়ে উনি যখন টিকিট পাননি, উনি কংগ্রেসে গিয়ে দাঁড়িয়েছেন। সো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ কাঠিগড়ার লোকজন জানে যে ওনাকে বিগত 5 বছর আগে যখন এই টার্মের আগের টার্মে যখন উনি ছিলেন এমএলএ, উনি কিছুই উন্নয়নমূলক কাজ কাঠিগড়াতে করেন। এবার আমি লাস্ট উইকে আমি বরাকভ্যালি সফরে গেছিলাম আমি পার্টির কাজেই, তখন আমি দেখলাম যে কাঠিগড়াতে কমলাক্ষ দা কিন্তু করিমগঞ্জের, কিন্তু উনি কাঠিগড়াতে এসে এবার বিজেপি নকে কাঠিগড়া থেকে দাঁড়া করার জন্য ওনাকে দিয়েছে। উনি কিন্তু প্রত্যেকটা জনসংযোগ করছেন, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাস্তায় ঘাটে সবখানের সাথে জনগণের সাথে সংযোগটা করছে। এই যে জনসংযোগটা, এই জনসংযোগটার জন্যই কিন্তু আজকে উনি এই পরিস্থিতি দাঁড়িয়ে আছেন যে কাঠিগড়ার লোকজন কমলাক্ষ দাকেই চাইছে। তাতে কারণটা সেটাই বোঝা যাচ্ছে যে জনসংযোগ যদি আমরা করতে পারি, মানুষ যদি জননেতা হতে পারে, সে যে স্তরেই থাকুক, সে যেখানেরই থাকুক, সে কিন্তু এগিয়ে যেতে পারবে। আর সেটাই প্রমাণ হচ্ছে কাঠিগড়াতে যে উন্নয়নমূলক কাজ হতে যাচ্ছে কাঠিগড়াতে, কারণ কাঠিগড়া সত্যিই অনেক পিছিয়ে ছিল বিগত 10 বছর ধরে। আর যেখানে অন্য অন্য রাজ্য বা অন্য অন্য কনস্টিটিউয়েন্সি যেভাবে ডেভেলপ করে গেছে, কাঠিগড়া ডেভেলপ করতে পারেনি। আর এখন ওরা ডেভেলপমেন্ট চাইছেন, কারণ ওরা বিভিন্ন জায়গায় যখনই কাঠিগড়াতে বেরিয়ে আসেন, ওরা শিলচর যাচ্ছেন। অমরচাঁদ জৈন কেন পারেননি? হ্যাঁ, অমরচাঁদ জৈন কেন দেখেন, সেটার উনার ব্যক্তিগত ব্যাপার ছিল, উনি কি ধরনের কাজ করে, কারণ উনি টার্মের আগের টার্মে ছিলেন যখন কংগ্রেস টার্মে ছিলেন উনি, কারণ এই টার্মের আগের টার্মে যখন ছিলেন উনি, তখন অমরচাঁদ জৈনের যে ওনার কাজের দক্ষতা ছিল বা ক্ষমতা ছিল, সেটা এই ধরনের দক্ষতা ওনার ছিল না, যে কারণে উনি মানুষকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি পূর্ণ করতে পারেননি। কারণ বিভিন্ন পূর্ণ করার স্তরেই কিন্তু মানুষ ওনার প্রতি ডিটাচড হয়ে কিন্তু সরে গেছে ওনার থেকে মানুষ, যে কারণে পার্টি ওনাকে গত বছর টিকিট দেয়নি। কাটিগড়া দেখা যাচ্ছে দল নয় প্রার্থীর উপরে আস্থাটা রাখছে। হ্যাঁ, রাস্তায়, কারণ দেখেন আমরা যদি বরাকভ্যালিতে দেখেন, বরাকভ্যালি কিন্তু 12-15টা সিটের মধ্যে কিন্তু 7-8টা সিট কিন্তু বিজেপির জিতে। এবার যেসব বিজেপি জেতা যেসব এলাকাগুলো আছে, আজকে উদারবন ছিল, শিলচর ছিল, তারপর আপনার সোনাই ছিল, যেসব এরিয়াগুলো আছে, এইসব এরিয়াগুলোতে যেমন রামকৃষ্ণনগর আছে, তারপরে পাথারকান্দি আছে, লক্ষ্মীপুর আছে, যেসব এরিয়াতে বিজেপি ক্যান্ডিডেট ছিল সেখানের উন্নতিগুলো কিন্তু বরাকভ্যালির মানুষরা দেখছেন, যেখানে যেখানে বিজেপি ক্যান্ডিডেট ছিল না, সেই তার জন্যই ওরা কিন্তু এবার খুবই সবাই, আমি যেটা গিয়ে বুঝতে পারলাম যে সবার একই মত যে এবার আমরা বিজেপিকে বা এনডিএ সরকারকে আমরা ভোট দেব, কারণ উন্নতি সবাই চায়, সবাই একদম উন্নয়ন সকলেই চায়। আমি ছোট্ট করে, যেহেতু সময় খুব কম, নবদার কাছে যাব। নবদা, ওয়েসি প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করা হয়নি, ওয়েসি সাম্প্রদায়িক প্রচারে তিনি এসেছেন, কি মনে হচ্ছে কতটা প্রভাব ফেলতে পারবে বিশেষ করে সংখ্যালঘু মানুষের উপর? এটা তো হবে না, মানে এক সময় ছিল যে সংখ্যালঘু যে ভোট সেটা ব্লক ভোট ছিল, মানে উনি একটা ডিসিশন, একটা পার্টি, একটা ক্যান্ডিডেট। এখন তো উনি অনেক দাবিদার হয়ে গেছে, কংগ্রেস, এআইডিএফ, তারপরে রাইজোর দল, জাতীয় পরিষদ। তো এখন মাইনরিটি ভোটটা এখন ডিভাইডেড হয়ে গেছে। তো বিজেপির একটা গেম প্ল্যান চাই কি মাইনরিটি ভোটটা ডিভাইড হয়েছে, আর বিজেপি তাদের করছে যে মাইনরিটির যে লেডিজ ভোটগুলো, ওমেন ভোটগুলো, তো বিজেপি একটা ওনার দাবিদার এই মাইনরিটি ভোটে, আর বিজেপি চেষ্টা করছে কি এটা মেজরিটি ভোটের যেটা ইনটেক থাক। আর যে ইস্যুটা ওয়েসি আজকে বললেন যে মুসলমান সম্প্রদায়ের জন্য, মানে বিশেষ করে তাদের জন্য কিছু সরকার করেনি, কিন্তু এই যে প্রকল্পগুলো এনেছিল উদ্যমিতা, অরুণোদয়, মুসলমান সম্প্রদায়ের মহিলারাও পেয়েছেন, যুবকরাও পেয়েছেন। দেখলে উনি কিন্তু ওনার বক্তব্য সেরকমই, উনি কখনো স্ট্যাটিস্টিক্সে বলে না, উনি কখনো এফেক্টস বলে না, ওনার জি মন তাই বলে, ওনার একটা ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম অফ এক্সপ্রেশন উনি ইউজ করে, আসামে সেটা করছে, কিন্তু এখানে তার কিছু প্রভাব তো হবে না, মানে আমার তো মনে হয় না ওনার কিছু প্রভাব আসবে, নিজের একটা প্রসার হবে বাস।
মানে খুব একটা প্রভাব ফেলতে পারবে না, মানে সংখ্যালঘু ভোটারের ওপর ওয়েসির এই সফর। বেশ, আজকে আমাদের সময় একেবারে হাতে নেই, আমরা আমজনতার মন্তব্য জানলাম, প্রার্থী আমরা পেয়েছি, প্রার্থীর মতামত জানলাম, বিজেপি প্রার্থী তারও বক্তব্য শুনলাম, এবং আমাদের সঙ্গে বিশিষ্টরা অতিথিরা ছিলেন বিজেপির তরফ থেকে শ্রমিক দত্ত বিজেপি নেতা, এবং বরিষ্ঠ সাংবাদিক অসমের নব ঠাকুরিয়াও ছিলেন আমাদের সঙ্গে। আমরা আজকে আলোচনা করলাম, এবং প্রতিনিধিরা ছিলেন লামডিং থেকে ধীরাজ দে, এবং কাটিগড়া থেকে মান্তুরাজ, শিলচর থেকে বিক্রম সরকার, লামডিং থেকে প্রত্যেকেই ছিলেন, এবং প্রত্যেকের কাছ থেকে জানলাম সেখানকার আমজনতারা, সেসব কেন্দ্রের আমজনতারা কাকে চাইছেন, কোন পক্ষকে চাইছেন, কোন দলকে চাইছেন। আপাতত ধন্যবাদ। মহাযুদ্ধ 2026 আজকের মতো এখানেই।